রাজপথে কর্মসূচি ঘিরে রাজনৈতিক অনৈক্য বিভাজনের সুযোগ নেবে পরাজিত শক্তি বলছেন বিশ্লেষকরা। আলোচনাতেই সমাধান খোঁজার তাগিদ। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না, এটাতে মানুষ ভীষণ বিরক্ত। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। সংকটের কিনারায় দেশের চা শিল্প, ধারাবাহিক লোকসানের দাবি বাগান মালিকদের। এখনই নজর না দিলে বড় ক্ষতির শঙ্কা। সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখলের প্রতিযোগিতা। চর ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে নির্বাচনী প্রস্তুতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিশ্বজুড়ে চলমান অস্থিরতায় নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি শরীফ রওশন, আমি সানিম রিধা। জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে ঐক্য পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। একই সাথে বলছেন, অভ্যুত্থানের চেতনার স্বার্থে আগামী সংসদে সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি বলে মত বিশ্লেষকদের। তখন জুলাই সনদ বাস্তবায়নে কারো একক আধিপত্য থাকবে না। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবায়নে সরকার নানা উদ্যোগ নিলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশা কাটছে না। কারণ উচ্চকক্ষে পিআর নিয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিলেও এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে অভ্যুত্থানের পর থেকেই নিম্নকক্ষে পিআরের দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী। এবার পিআরের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামী 7টি রাজনৈতিক দল। রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। এদিকে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে জানিয়েছে বিএনপি। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। দলগুলোর রাজপথের কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ বলছেন রাজপথের আন্দোলন সমাধান নয়, অন্যদিকে টেবিলের আলোচনায় সমাধান হয়নি বলেই রাজপথ বেছে নিতে হয়েছে বলে মত দেন কেউ কেউ। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না। কোনো একটা দল রাস্তায় দাঁড়ায়, তখনই একটা জ্যাম হয়ে যায় এবং এটাতে মানুষ ভীষণ বিরক্ত। এগুলো মানুষের ভোটিং বিহেভিয়ারকে আমার মনে হয় যে রিফ্লেক্ট করবে। তো রাস্তাটা বন্ধ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। রাজপথে নাম তো সেই জন্য আপনি তো ঐক্যমত আসতে পারলেন না টেবিলে। পিয়ার পদ্ধতির একটা দাবি আছে তাদের। কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিয়ার চায় না সে দেখে পিয়ার হইলে তার সিট কমে যায়, একচ্ছত্র আধিপত্য কমে যায়। গণতন্ত্রে বিশ্বাসী হইলে, রাষ্ট্রকে ভালোবাসতে হইলে, জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। তখন প্রশ্ন উঠছে, বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক রাজনৈতিক দল পরবর্তী সংসদে আসন পাবে কিনা। আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই। সেজন্য যদি আপনি ভাবেন, আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয়। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে কী হবে? একটা সরকার হবে দুর্বল সরকার। সবাই বলে, আমিও বলি দুর্বল সরকার হবে। কিন্তু আপনি দেশ ঠিক করতে চান, তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। আমাদের যেরকমভাবে একটা প্রচলিত হয়ে গেছে একটা সিস্টেম, সেই সিস্টেমে থাকাটাই বোধহয় ভালো আমার কাছে মনে হয়। যদি সবগুলা দল একসঙ্গে বসে একটা জাতীয় সরকার গঠন করে তাহলে তো সেটা হতে পারে। অভ্যুত্থানের পর সচেতন জনগণ এখন অন্ধভাবে কাউকে সমর্থন করে না। তাই জনগণের জন্য যারা কাজ করবে তারাই আগামী নির্বাচনে জনসমর্থন পাবে বলে মত এই বিশ্লেষকের। শুধু যদি ভেবে না যে হ্যাঁ আমরা জিতেই যাব, ওইটা হচ্ছে ভুল। এই ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন ওই জিনিসটাই মানুষকে জানিয়েছে যে কাজ করে আমাদের সমর্থন নিতে হবে। ন্যাশনাল ইলেকশনে এটাই হবে। এই দলের এত সাপোর্টার, ওই দলের এত সাপোর্টার, এখন তারা এরকমভাবে ভোট দিবে না। এই যে সচেতনতা, এটা বাংলাদেশে নতুন, এই আন্দোলনের পরে এটা হয়েছে।
বিশ্লেষকদের মতে ঐক্য ধরে রেখে অভ্যুত্থানের শক্তিগুলো আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তবে সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে বিভাজনের সুযোগ নিবে পরাজিত শক্তি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বাংলাদেশের চা শিল্প এখন অনেকটাই সংকটের কিনারে। ব্যাংক থেকে অর্থ সহায়তা না পাওয়া, উৎপাদন খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে গেল কয়েক বছরে বাগানগুলোতে লোকসান হওয়ায় চা শিল্প টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যান্য শিল্প খাতের মতো চা শিল্পেও সরকারের বিশেষ নজর না দিলে ভবিষ্যতে আরও সংকটে পড়বে এই খাত। গোলজার আহমেদের প্রতিবেদন। গত কয়েক বছর থেকেই সিলেটের চা বাগানগুলোতে চলছে নানান অস্থিরতা। বিশেষ করে ধারাবাহিকভাবে চায়ের উৎপাদন খরচ বৃদ্ধিতে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এছাড়া শ্রমিক অসন্তোষ আর ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়া সহ নানান কারণে এখন সিলেটের বেশিরভাগ চা বাগানই বন্ধ হওয়ার উপক্রম। বাগান মালিকরা বলছেন, ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র সংকটের মুখে তারা। বাগান ব্যবস্থাপনায় লেবার ওয়েজেস দেওয়া সবচেয়ে জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি চা বিক্রি করে তো লস হচ্ছে, আমার পোষানো যাচ্ছে না। যে জায়গায় চায়ের বর্তমান ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান বলছেন, এই শিল্প না থাকলে শুধু বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং বিশাল জনগোষ্ঠী বেকার হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। চা শিল্পের একটা ক্রান্তি লগ্ন, কিন্তু এটা আমরা কিভাবে এর থেকে আমরা উত্তরণ পাব? উত্তরণ পেতে হবে। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এই শিল্প যখন থাকবে না, বহু মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে। দেশের চায়ের প্রকৃত অবস্থা শোচনীয় হওয়ায় সংশ্লিষ্টরা বলছেন, ভঙ্গুর বাজার ব্যবস্থার কারণেই এ শিল্প এখন হুমকির মুখে। তাই চায়ের দাম বৃদ্ধি সহ পণ্যটিকে রপ্তানিমুখী করার পরামর্শ দেন তারা। ইন্টারনাল কনজিউম বেড়েছে, ঠিক আছে, কিন্তু এক্সপোর্ট যদি আপনি না যান তাহলে চায়ের কিন্তু প্রাইস বাড়বে না। আর ইতিমধ্যে আপনি জানতে পারছেন যে সিওপি বেড়ে গেছে। সুতরাং সিওপি বেড়ে গেলে যদি আপনাকে সেটা মিনিমাইজ করতে হয়, তাহলে আপনাকে প্রাইস ভালো পেতে হবে। যে আমাদের যে চা বাগানগুলো আছে তাদের সমস্যাটা কোথায়? বাগান মালিকরা কেন নতুন নতুন টেকনোলজি নিচ্ছে না? কেন তাদের সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তাদেরকে পলিসি সাপোর্ট হতে পারে, ঋণ সাপোর্ট হতে পারে, যেভাবে যে সাপোর্টটুকু দেওয়া দরকার এটা দিতে হবে। 2-2.5 বছর ধরে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ বলছে, এই শিল্পের দৈন্যদশা থেকে বের হতে সংশ্লিষ্ট সকল পক্ষ মিলে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে গার্ডেন ওনার যারা আছে বা যারা বিজনেসের সাথে আছে তাদেরকে আরেকটু সহনীয় হওয়া দরকার। তার পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে ব্যাংক ইন্টারেস্টটা যদি একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় তাহলে একটু উপকৃত হবে। চা শুধু অর্থনীতির একটি খাত নয়, বরং কয়েক লাখ মানুষের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুলজার আহমেদ, এখন, সিলেট। চোরাচালান, মাদক পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে সক্ষমতা বাড়িয়েছে বিজিবি। রাডার ড্রোন, নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, দ্রুতগামী জলযান সহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে সীমান্তে নজরদারি করছেন তারা। একই সাথে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের বাংলাদেশি জলসীমা অতিক্রম না করতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বিজিবি। মন্তস বিদগ্ধর প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ও সমুদ্রে ভাসমান নৌকাগুলোকে এভাবেই রাডারের সহায়তায় নজরদারি করছে বিজিবি। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 96 নটিক্যাল মাইল এলাকা জুড়ে সম্ভব হচ্ছে রক্ষণাবেক্ষণ। মিয়ানমারের দিক থেকে শূন্য রেখা অতিক্রম করে কোনো নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলেই রাডার পর্যবেক্ষক বার্তা পাঠান টহল দলের কাছে। সেই বার্তা পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দ্রুতগামী জলযানে সেখানে পৌঁছে যায় বিজিবির টহল দল। এছাড়া ড্রোন ব্যবহার করে আকাশপথে এবং রাতে নাইট ভিশন, থার্মাল ক্যামেরায় পুরো নাফ নদী জুড়ে পর্যবেক্ষণ চালায় বিজিবি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করে এসব প্রযুক্তি। এতে ধরা পড়ছে সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান ও মানব পাচারকারীরা। কমে এসেছে রোহিঙ্গা অনুপ্রবেশও।
মাদকের ক্ষেত্রে যখন কোনো নৌকা, নদীপথে নৌকা অথবা কোকশিপ, ভাসমান, সাঁতার পানি যেই আসুক না কেন, এই রাডার আমাদের শো করে। আমরা এটা দিয়ে পরিষ্কার দেখতে পাই মিয়ানমার থেকে কোনো নৌকা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসলে অথবা কোনো লোক সাঁতরে বাংলাদেশে আসলে সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেই স্মাগলারদেরকে এবং মাদকদ্রব্য আটক করতে পারি। বিজিবি কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির সহায়তায় সমুদ্রপথে বাংলাদেশ ও মিয়ানমারের জলসীমা রক্ষণাবেক্ষণের সময় অনেক নৌকার সন্দেহজনক চলাচল নজরে আসছে, যার ডিজিটাল ফুটপ্রিন্ট বিজিবির হাতে রয়েছে। এসব তথ্য কোস্টগার্ড ও নৌবাহিনীকেও সরবরাহ করছে তারা। বিজিবি সূত্র বলছে, চট্টগ্রাম ও কুতুবদিয়ার কিছু ট্রলার ভাটার সময় রওনা হয়ে জোয়ারের সময় মিয়ানমারে প্রবেশ করে সেখানে পণ্য পৌঁছে দিয়ে বিনিময়ে আসছে টাকা বা মাদকের চালান। প্রযুক্তির নজরদারি আমরা সেন্ট মার্টিন ছাড়িয়ে আমাদের জলসীমা পর্যন্ত যতটুকু জায়গা আছে এটাকে বিস্তৃত করেছে এবং এর ফলশ্রুতিতে আমরা যথেষ্ট তথ্য উপাত্ত পাচ্ছি, যা আমরা আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নিয়মিত তথ্য দিয়ে যাচ্ছি। টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি কেবল মাদক ও চোরাচালান রোধেই নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মনতোষ বেদজ্ঞ, এখন, টেকনাফ, কক্সবাজার। সাতক্ষীরার শ্যামনগরে নদীর চর ভরাট করেই চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রভাবশালীরা মেতে উঠেছেন নদী দখলের প্রতিযোগিতায়। নির্মাণ করা হচ্ছে পাকা ভবন, এতে ক্রমেই সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার শ্যামনগরের বাণিজ্যিক কেন্দ্র নওয়াবেকি, যা উপকূলীয় এলাকার অন্যতম হাটবাজার। খোলপেটুয়া নদীর তীরে গড়ে ওঠা এ বাজার দীর্ঘদিন ধরেই স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। নওয়াবেকি বাজার কেন্দ্র করে দিনে দিনে বাড়ছে দোকানপাটের সংখ্যা। তবে বাজারে জমি সংকট থাকায় পাশের খোলপেটুয়া নদীর চর দখল করে গড়ে তোলা হয়েছে দোকান। কেউ আবার গড়ে তুলেছেন সমিল, ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠান। নানা অজুহাতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা এলে কয়েকদিনের জন্য কাজ বন্ধ থাকে, পরে আবার শুরু হয় নির্মাণ। প্রভাব দেখে তারা এই স্থানে দীর্ঘদিন কেউ 5 বিঘা 10 বিঘা জায়গা দখল করে এই নদীর চরে তারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের দোকান ঘর তৈরি হয়েছে, যেটা আসলে চরের উপরে হওয়ার কথা না। বাজারে চরজন দখল নাই, এটা প্রশাসনের কাছে আমাদের দাবি। চেয়ারম্যানের অভিযোগ, বারবার নিষেধ করার পরও থামছে না স্থাপনা নির্মাণ। এমনকি প্রশাসনের নিষেধাজ্ঞার সাইনবোর্ড পর্যন্ত সরিয়ে ফেলেছেন প্রভাবশালী দখলদাররা। প্রশাসনের কাছে একটা সাইনবোর্ড অনুমতি সাপেক্ষে নিয়েছি যে আমরা অবৈধ স্থাপনা বা অবৈধ কোনো কিছু করলে আমরা সাইনবোর্ড দেবো। সেই সাইনবোর্ডটা আমরা ওখানে লাগিয়ে রাখছি। সেই সাইনবোর্ডটা আপাতত এখন নাই, যারা কাজ করছে হয়তো তারা উঠে ফেলছে। অবৈধ দখল ঠেকাতে স্থানীয় প্রশাসনের দাবি, প্রাথমিকভাবে নদী দখল বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব স্থাপনা নির্মাণ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দখলবাজ তাদের প্রতি মেসেজ যে আপনারা যাই করুন না কেন, কোনো না কোনো একদিন হয়তো সরকার তাদের সুবিধাজনক সময়ে, এবং শুধু সুবিধাজনক সময়ে না, যখন প্রয়োজন মনে করবে তখন হচ্ছে উচ্ছেদের জন্য যে অভিযানগুলো আমরা পরিচালিত করে থাকি, অভিযানেরই অংশ হিসেবে আমরা দখল উচ্ছেদ করব। খোলপেটুয়া নদী শুধু সাতক্ষীরার প্রাণ নয়, উপকূলীয় বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম ভরসা। অথচ অবৈধ দখল আর স্থাপনা নির্মাণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর প্রবাহ পথ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অস্থায়ী অভিযান কিংবা সতর্কবার্তা নয়, নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর উচ্ছেদ অভিযান। আহসান রাজীব, এখন, সাতক্ষীরা। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশ সহ অন্যান্য মাছের দাম প্রকারভেদে বেড়েছে কেজি প্রতি 15 থেকে 200 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে আসন্ন উৎসবকে ঘিরে ইলিশ সহ অন্যান্য মাছের দরদাম কেমন দেখছেন, আর দাম বাড়ায় ক্রেতারা কি বলছেন? আপনি আসলে জানেন যে এখন কিন্তু সনাতন ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ যে উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু এখানে মাছের যে এক প্রকারের চাহিদা বেড়েছে, সে কারণেই কিন্তু ইলিশ মাছের দামটাও একটু চড়া রয়েছে।
আমরা এই কলাপাড়া উপজেলার যে পাইকারি নাচনাপাড়া মাছ বাজার রয়েছে সেখানে ঘুরে আজ দেখেছি 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলো আজ প্রতি কেজি 200 টাকা থেকে 300 টাকা বেড়ে হচ্ছে 2300 থেকে 2400 টাকা প্রতি কেজি। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1800 টাকা, এখানেও বেড়েছে 200 থেকে 300 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1200 টাকা প্রতি কেজি, এখানে বেড়েছে 200 টাকা প্রতি কেজিতে। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1100 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। তো এখানকার যে অন্যান্য নদ নদী এবং সামুদ্রিক মাছ রয়েছে যেমন পোয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা প্রকার ভেদে, এখানে বেড়েছে 50 টাকা কেজিতে। এছাড়া রুই কাতল বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজিতে, বেড়েছে 20 থেকে 30 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 155 থেকে 60 টাকা, এখানে বেড়েছে 15 থেকে 20 টাকা। ছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 30 টাকা। এবং চিংড়ি সহ অন্যান্য যে সামুদ্রিক এবং নদ নদীর মাছ রয়েছে সেগুলোও কিন্তু 50 টাকা প্রতি কেজিতে বেড়ে বেচা বিক্রি করছেন। তো এখানকার যে ক্রেতা তারা বলছেন যে মাছের সরবরাহ এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা এমন তিথিতে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম এমনটা চড়া রয়েছে বলে এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছে। এবং বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছের সরবরাহ কম থাকায় দামটা চড়া হয়ে উঠেছে। এছাড়া যে আগামী প্রায় 4-5 দিন পরেই কিন্তু পূর্ণিমার তিথি শুরু হবে, তখন নদ নদী এবং সাগরে মাছের সরবরাহ বাড়তে পারে এমন সম্ভাবনায় তারা মুখিয়ে আছে। তখন বাজারে সরবরাহ বাড়বে এবং দামটাও কমবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ী এবং জেলেরা। তো আমরা এখানকার যে এই বাজারে যে অন্য ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন যে মাছের যে সামুদ্রিক মাছ যে শিকারে যে খরচ, সেই খরচের সঙ্গে বাজারে যে মানে তাদের যে মাছ শিকার হচ্ছে সেটি অতি নগণ্য, সে কারণে কিন্তু মাছের দামটা আরও চড়া রয়েছে। তা না হলে এই মৌসুমে কিন্তু মাছের সরবরাহ বেশি থাকার কথা ছিল এবং দামটাও নাগালের ভিতরে ছিল। তো আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার যে মৎস্যবন্দর আলিপুর, মহিপুর এবং কোলাপাড়ার বিভিন্ন এলাকার যে মাছ বাজার রয়েছে সেখান থেকে মাছ সরাসরি ঢাকা সহ বিভিন্ন মোকামে চলে যাওয়ায় স্থানীয় পর্যায়ে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহটা কম থাকায় দামটা একটু চড়া রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার মোকাম ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবচেয়ে। পটুয়াখালীর মাছ বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন জসিম পারভেজ। জামালপুরে অসময়ে অতিরিক্ত বৃষ্টি এবং তাপমাত্রা বাড়ায় চলতি মৌসুমে নষ্ট হয়েছে আগাম জাতের শীতকালীন সবজির বীজ এবং চারা। এতে ক্ষতির মুখে জেলার প্রান্তিক কৃষকরা। এরই মধ্যে জলবায়ু সহনশীল পলিনেট পদ্ধতিতে চারা রোপণের সফলতা পেয়েছেন অনেকে। ক্ষতি পুষিয়ে নিতে এই পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাদের। জুয়েল রানার প্রতিবেদন। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলসিয়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুমান মিয়া 2012 সালে প্রতিকূল আবহাওয়া সহনশীল পলিনেট পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কোকোপিট ব্যবহার করে চারা উৎপাদন শুরু করেন। চলতি বছরে রুমান মরিচ, টমেটো, বেগুন, রঙিন ফুলকপি, G9 কলা সহ 15 প্রজাতির আগাম শীতকালীন সবজি চারা উৎপাদন করছেন তার নার্সারিতে। নার্সারিতে শুরু থেকে ছেলেকে কাজে সহযোগিতা করেন বাবা মা। এই নার্সারিতে উৎপাদিত চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় বগুড়া, কুষ্টিয়া, ভৈরব, সিলেট ও সুনামগঞ্জে। বিভিন্ন ধরনের সবজি চারা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে রোমান বছরে 20 থেকে 25 লক্ষ টাকা আয় করছেন। সুস্থ সবল চারাগুলি কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটার সেই লক্ষ্য নিয়েই আমরা আসলে সেই 2012 সাল থেকে আমরা অলরেডি এই পলিনেট হাউস পদ্ধতিতে আমরা কিন্তু এই চারাগুলি উৎপাদন করতেছি। আগে যে কৃষকেরা সনাতন পদ্ধতিতে চারা উৎপাদন করত, সেই চারাগুলি কিন্তু মাঠে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেগুলা উল্টিং হচ্ছে, মানে মারা যাচ্ছে, পচনা ধরতেছে। মরিচ হয় 2.5 টাকা করে, কলা চারা 30 টাকা করে, পেঁপের চারাও 30 টাকা করে।
যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে প্রতিনিয়ত আবহাওয়ার প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে চাষাবাদ করেন কৃষকরা। বৈরী পরিবেশে বেশ কয়েক বছর ধরে আগাম শীতকালীন সবজি উৎপাদন করতে গিয়ে আর্থিক লোকসানের মুখে পড়েছেন তারা। এই অবস্থা থেকে উত্তরণে কৃষি বিভাগের সহযোগিতায় বর্তমানে পলিনেট পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কোকোপিট ব্যবহার করে চারা রোপণ করছেন কৃষকরা। কৃষকদের সহায়তায় মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। কোকোপিটের যে টবের চারা, এটা চারাটা হয় আসলে পলিনেট হাউসে হয়। এটা অনেকদিন যে টাইমটা চারা মারা যাওয়ার কথা সেই টাইমটাতে সে পলিনেট হাউসে থাকে, সেখানে পচেও না আবার গরমেও মারা যায় না। সবাই যেন কোকোপিটের চারা ব্যবহার করেন, তাতে দেখা যাবে যে আমাদের গাছের চারার যে গোড়া পচন রোগ এগুলো হবে না, ঢলে পড়া রোগ হবে না, এবং অন্যান্য যে ব্যাকটেরিয়াজনিত রোগ আছে এগুলো হবে না। দেখা যাবে যে ফলন অনেক মাত্রায় বেশি হবে। এখানে ট্রেতে চারা করা হয় কোকো ডাস্ট এবং টাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে, এবং এই চারাগুলো অত্যন্ত সতেজ, সবল এবং শক্তিশালী হয়, এবং এইগুলা পরিবর্তিত আবহাওয়ায় টিকে থাকতে পারে। চলতি বছরে জামালপুরের মেলান্দহ উপজেলায় 1310 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি রোপণ করা হয়েছে। জুয়েল রানা, এখন জামালপুর। ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে পাট। সংসারের দৈনন্দিন খরচ মেটাতে উৎপাদিত পণ্য নিয়ে আসছেন চাষিরা। বিভিন্ন বাজারে 3800 থেকে 4200 টাকা দরে বিক্রি হচ্ছে সোনালী আঁশ। মফিজুর রহমান শিপুরের তথ্য ছবিতে বিস্তারিত। ফরিদপুরের সালথা, নগরকান্দা, বোয়ালমারী সহ বিভিন্ন উপজেলার প্রতিটি হাটেই উঠতে শুরু করেছে পাট। তবে ভরা মৌসুমে ভালো লাভ না পেয়ে মলিন চাষিদের মুখ। তারা বলছেন, শুরুতেই চড়া দামে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে পাট খেতে পরিচর্যা করা হয়েছে। শ্রমিকের বেতনও ছিল বেশি, এতে বেড়েছে উৎপাদন খরচ। জেলার সালথা ও নগরকান্দায় সপ্তাহে 2 দিন বসে বাজার। এখানে প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত পাট নিয়ে আসে বিক্রির জন্য। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন পাটকল কর্তৃপক্ষের ক্রয়ের সেন্টার রয়েছে। এখান থেকে উৎপাদিত পাট যাচ্ছে দেশের বিভিন্ন জুট মিলে। বাজারে উৎপাদন মৌসুমে হাট প্রতি 20 থেকে 25 হাজার মন পাট কেনাবেচা হয়। বর্তমানে পাটের এই বাজারগুলোতে দর রয়েছে প্রকারভেদে 3800 থেকে 4200 টাকা। ঢাকা, বরিশাল, খুলনা সব জায়গায় যায়। সালথা এলাকার পাট, ডিস্ট্রিক্ট পাট তো সবচেয়ে ভালো পাট। দাম একটু খুশি, কিন্তু আট হইলে ভালো হয়। অন্যদিকে পাটের বর্তমান বাজার দর আগের চেয়ে অনেকটাই বাড়তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতবার এই মৌসুমে পাটের বাজার ছিল প্রায় 2700 থেকে 3000 টাকা, কিন্তু আজকে আপনারা জানেন যে বাজার প্রায় 4000 টাকা, 4000 থেকে 4200 টাকা। আমার মনে হয় যে উৎপাদন একটু কম হলেও যে পাটের যে বাজার, এই বাজার থেকে যে কৃষকের যে তাদের উৎপাদন কর সেটা অনেকটা উঠে আসবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 86,000 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 টন। এখন ফরিদপুর। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সাধারণ বিতর্কে বক্তব্য রাখার পাশাপাশি বৈশ্বিক নেতৃবৃন্দদের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন তার সরকারের অগ্রগতি এবং নির্বাচনের প্রস্তুতির চিত্র। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের মিলন মেলায় এবারও অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয়বারের অংশগ্রহণ। তবে এবারের সফর কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রয়েছে কৌশলগত কূটনৈতিক পরিকল্পনাও। সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং বিশ্ব নেতাদের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সরকার কী ধরনের প্রস্তুতি নিচ্ছে। মূল উদ্দেশ্য থাকে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য, সেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রতি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দেবেন, কথা বলবেন, তার মধ্যে গ্লোবাল বহু কিছু থাকবে। এবার বিশেষ দৃষ্টি থাকবে যুক্তরাষ্ট্রের দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে রয়েছে ডক্টর ইউনূসের পুরনো যোগাযোগ। এবার সেই সম্পর্ক কাজে লাগতে পারে বাংলাদেশের কৌশলগত সমর্থন ও রাজনৈতিক সমর্থন আদায়ে।
আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ সহ বিশ্বের বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা হবে বাংলাদেশের প্রতিনিধিদের। আলোচনায় থাকবে মানবাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। দীর্ঘ সময় বাংলাদেশে নির্বাচন হয় নাই, সেই রকম একটা গণতন্ত্রের পথে উত্তরণের জায়গাটাতে বর্তমান সরকারের ভূমিকা কি, তারা কি করেছে, কিভাবে করেছে, অর্থনীতির ক্ষেত্রে যে উন্নয়ন, বাংলাদেশে যে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, লুটপাট, এইগুলো যে সরকার বন্ধ করেছে, সেই সমস্ত বহুবিধ বিষয় থাকবে। বাংলাদেশ এখন কেবল নির্বাচন নয়, খুঁজছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতের নেতৃত্বের প্রতি জন আস্থার ভিত্তি। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই উপস্থিতি সেই বহুমাত্রিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা প্রতিধ্বনিত হচ্ছে দেশের ভিতরেও। নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি কেবল দেশের জন্য নয়, দুনিয়ার কাছেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘে সেই বার্তা দিতেই আসছেন ডক্টর ইউনূস। এই সফর আন্তর্জাতিক আস্থা এবং অন্তর্ভুক্তির প্রশ্নে এক নির্ণায়ক সময়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘের প্রধান কার্যালয় এবং আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার আওতায় নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সহায়তা তহবিল কমিয়ে দেয় সংকট থেকে উত্তরণে এবারের অধিবেশনে কার্যকরী প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন জাতিসংঘের মহাসচিব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের সুরক্ষা নিশ্চিতে হাজার হাজার পুলিশ ছাড়াও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারির আওতায় সড়ক, মহাসড়ক, পাতাল রেলপথ, আকাশ ও জলপথসহ সব জায়গা টহলে যুক্ত করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টারও। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে এবার একটু বেশি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি। This time there are currently no known specific or credible threats against the United Nations, but our posture is elevated out of an abundance of caution given the global environment. জাতিসংঘের এই মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রচেষ্টায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন ট্রাম্প। এমনকি বিশ্বব্যাপী সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্প মার্কিন তহবিল কমিয়ে দেয় গাজাসহ সব জায়গার শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ফলে এবারের অধিবেশনেই এ থেকে উত্তরণের পথ খুঁজে পেতে চাইছেন সংস্থাটির মহাসচিব। UNHCR that has a fantastic role in supporting refugees all over the world is now dramatically underfunded. So this is a tragic situation that requires a comprehensive response. সাইডলাইনের বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে ৮০তম অধিবেশনের যাত্রা শুরু হলেও ২৩ সেপ্টেম্বর প্রায় ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান সহ মোট ২০০টির বেশি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হবে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের মূল আনুষ্ঠানিকতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা জানান ট্রাম্প। শি জিনপিংয়ের সঙ্গে শুল্ক, ফ্যান্টানিল ও টিকটক ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও অনলাইন বার্তায় উল্লেখ করেন ট্রাম্প। তবে টিকটক চুক্তির বিষয়ে দুই নেতার কোনো ঐক্যমত্য পৌঁছেছে কিনা তা স্পষ্ট করেনি বেইজিং ও ওয়াশিংটন। এদিকে চীনা গণমাধ্যম সিনহুয়া জানায় ফোন আলাপে ট্রাম্পকে একতরফা শুল্ক আরোপ না করার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি দুই নেতার মধ্যে হওয়া দ্বিতীয় ফোন আলাপ। আফগানিস্তানের বাগরামে মার্কিন সেনাদের ফেরত আসার সম্ভাবনা উড়িয়ে দিল তালেবান। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ চীন বলছে আঞ্চলিক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু 4 বছর আগে ছেড়ে আসা এই বিমান ঘাঁটি ঠিক কী কারণে ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন নুজহাত কামাল। দক্ষিণ এশিয়ার পাহাড়ি উপত্যকার বুকে সোভিয়েত আমলে নির্মিত ঐতিহাসিক বিমান ঘাঁটি বাগরাম
2021 সাল পর্যন্ত দীর্ঘ 2 দশক আফগানিস্তানে মার্কিন সেনাদের মূল ঘাঁটি ছিল এটি। তৎকালীন সরকার পতনের আগে আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার চুক্তির অংশ হিসেবে দেশটির সেনাবাহিনীর হাতে বাগরাম ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র। 4 বছরের মাথায় আবারও বাগরামের নিয়ন্ত্রণ ফেরত চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৃহস্পতিবারের যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে আভাস দেন। দু নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না সেটি ধোঁয়াশায় থাকলেও কেন হঠাৎ বাগরাম ফেরত চাইছেন ছোট্ট করে সে আভাসও দিয়েছেন ট্রাম্প। We're going to leave Afghanistan, but we're going to leave it with strength and dignity. And we're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back because they need things from us. We want that base back. But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি চীন। বাগরাম থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে পারমাণবিক অস্ত্র তৈরি করে চীন, এমন দাবির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তা স্পষ্ট নয়। তবে গেল জুলাই মাসে বিবিসি ভেরিফাইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে চীনের উত্তর পশ্চিমে প্রায় 2000 কিলোমিটার দূরে একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের অবস্থান উল্লেখ করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উঁচুতে অবস্থিত বাগরামের 2টি রানওয়ের এক একটি প্রায় 12,000 ফুট দীর্ঘ এবং অত্যাধুনিক ও ভারী মার্কিন সামরিক উড়োযান ধারণে সক্ষম, যেগুলো সংস্কার ও নির্মাণে $100 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্রই। ট্রাম্পের দাবি, মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে বাগরামে চীনের উপস্থিতি জোরদার হয়েছে। 2020 থেকে 2025 সাল পর্যন্ত ধারণকৃত 30টি স্যাটেলাইট ছবি বিশ্লেষণের মাধ্যমে বিবিসির অনুসন্ধান বলছে, তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে বাগরাম প্রায় স্থবির, ঘাঁটিটিতে চীনের উপস্থিতির কোনো প্রমাণও মেলেনি। 中方尊重阿富汗独立主权和领土完整，阿富汗的前途命运应掌握在阿富汗人民的手中。我要强调，在地区渲染紧张、制造对抗，不得人心。বাগরামে মার্কিন সেনাদের ফেরত আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাবুল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এ ধরনের কোনো চুক্তিতে সায় নেই তালেবান শাসক গোষ্ঠীর। বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ রক্ষার বিনিময়েই কেবল আর্থ-রাজনৈতিক সম্পর্ক হতে পারে দুই দেশের। আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের 20 বছর পর ক্ষমতায় ফেরা তালেবান শাসক গোষ্ঠীকে দেশটির সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি মার্কিন প্রশাসন। তবে আফগানিস্তানে আটক মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনতে সম্প্রতি তালেবান শাসিত কাবুলের সাথে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। নুজহাত কামাল, এখন বিশ্ব। অবরোধ তুলে নেওয়াসহ দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে গাজা সীমান্তে জড়ো হয়ে এবার বিক্ষোভ করলেন শত শত ইসরায়েলি। এ সময় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ড ছিঁড়ে ফেলার পাশাপাশি বেশ কয়েকজনকে আটকও করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনেকে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বিরাষ্ট্র সমাধানে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জোরালো করতে বিশ্ব নেতারা যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনমুখী, ঠিক তখনই অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসনের মাত্রা কয়েক গুণ বাড়িয়েছে ইসরায়েল। হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়াও জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। এই অবস্থায় গাজাবাসীর সমর্থনে বিশাল ব্যানার ও প্লেকার্ড হাতে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরাই। স্লোগান দিতে দিতে গাজা সীমান্তে জড়ো হয়েছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। দাবি তুলেছেন গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের। এভাবে গাজার পক্ষে সীমান্তে জড়ো হওয়া ইসরায়েলিদের দমাতে তাদের হাতে থাকা প্লেকার্ড ছিঁড়ে ফেলতে দেখা গেছে নেতানিয়াহু প্রশাসনের নিরাপত্তা কর্মকর্তাদের। চালানো হয়েছে ধরপাকড়ও। এতে করে গাজা ইসরায়েল সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমেও। সেখানেও ফুঁসে উঠেছেন বহু ইসরায়েলি।
শরীরে লাল কাপড় মুড়িয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে মাটিতে শুয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এ সময় নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যের ডাক দেন বিক্ষোভকারীরা। So many people that are losing their lives, children and people that are not involved. Our soldiers are going for war that has no reason anymore. We have to stop this war and reach agreements. There is no other way. That's why I'm here. We cannot throw him down without election, but we hope we'll be able to influence by demonstrations and public opinion. ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট IDI নামে একটি স্বতন্ত্র থিঙ্ক ট্যাঙ্কের জরিপে দেখা গেছে সময়ের সঙ্গে সঙ্গে গাজার প্রতি সাধারণ ইসরায়েলিদের সহানুভূতির পাল্লা ভারী হচ্ছে। জুলাইয়ের মাঝামাঝিতে চালানো একটি জরিপের তথ্য বলছে ৭৪% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ বন্ধ হোক এবং হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাক তাদের সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান করা হয়েছে। নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে এ সংক্রান্ত ভোটাভুটি করা হয়। স্থায়ী এবং অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেয়া থেকেই বিরত ছিল। নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা এবং সোমালিয়া। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। আর ভোট দেয়া থেকে বিরত ছিল গায়ানা এবং দক্ষিণ কোরিয়া। সুদানের দারফুরে অঞ্চলের একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, অন্তত 78 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে দারফুরের এল ফাশের শহরে মসজিদে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ফজরের নামাজ চলাকালে এই হামলা চালানো হয়। এতে মুহূর্তেই নিহত হন ডজন খানেক মানুষ। চিকিৎসকরা বলছেন এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও লাশ উদ্ধারের কাজ চলছে। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড ফোর্সেস RSF এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার দায় স্বীকার করেনি এই গোষ্ঠীটি। 2 বছরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও RSF এর মধ্যে চলা গৃহযুদ্ধে দারফুরের এই শহরই এখন সর্বশেষ সেনা ঘাঁটি। শহরটি পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে RSF এর যোদ্ধারা। এবার জানাবো খেলার খবর। বাংলাদেশ দলের টিম স্পিরিটকে বড় শক্তি হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারাবাহিকতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলেই টাইগাররা সুপার 4-এও ভালো করবে বলে আশা করছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই, চূড়ান্ত সুপার 4-এর লাইন আপ। গ্রুপ রানার্স আপ হয়ে বি গ্রুপ থেকে সুপার 4-এ টিম বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, বর্তমান দলটির সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট। শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছে। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সব থেকে বড়, যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। গ্রুপ পর্বে হংকং ও আফগানদের হারালেও দুর্বল রান রেটের কারণে তাকিয়ে থাকতে হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। তবে বিসিবি সভাপতি মনে করেন, সমীকরণে নয়, যোগ্য দল হিসেবেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে সুপার 4-এ জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আমাদের টিম যে সুপার 4-এ গিয়েছে, আর সুপার 4-এ আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ এন খারাপ খেলেছি বলে আমরা হেরে গেছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ এটা। অন্যদিকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে, যে কোনো টুর্নামেন্ট জিততে আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে জয় পাওয়াটাই মুখ্য বিষয়। সুপার 4-এ তাই রান রেটের হিসেব নয়, বরং ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। উই জাস্ট নিড টু থিংক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কি হবে সেটা পরে দেখা দেবে, সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ দেবে। বাট আমাদের এখন সুপার 4-এ যে রান রেটের মাথায় চিন্তা না করে আমরা কীভাবে ম্যাচগুলো জিতবো সেটা চিন্তা করলে ভালো হবে। শনিবার সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপে শিরোপার স্বপ্ন দেখা লাল সবুজদের লঙ্কাবধ দিয়েই শুরু হোক শিরোপা মিশন, এমন প্রত্যাশা 18 কোটি ক্রিকেট প্রেমীর। ফারহান ইহসান, এখন ঢাকা। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপকে সামনে রেখে 15 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর কথা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা ছিল, তবে নির্দিষ্ট সময়ের পার হলো এখনও বিশেষ ক্যাম্প শুরু হয়নি আফিদা সাগরিকাদের। এর মধ্যে ছুটি কাটিয়ে দেশে এসেছে কোচ
পিটার বাটলার। বিস্তারিত প্রতিবেদনে। এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিতের পর থেকেই বেশ ব্যস্তই ছিলেন আফিদা খন্দকার সাগরিকারা। দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাফ শেষ হতে না হতেই জুনিয়র এশিয়ান কাপ বাছাইয়ের জন্য লাওসে উড়াল দেন পিটার বাটলারের শিষ্যরা। পিটারের পরিকল্পনায় অনূর্ধ্ব-20 নারী দলেরও সাফল্য অর্জন। এরপর 11 আগস্ট দেশে ফিরে লম্বা সময়ের জন্য ছুটিতে যান খেলোয়াড় সহ কোচিং স্টাফরা। 1 মাসের বেশি সময়ের বিরতির পর ক্যাম্প 15 সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও তা করা যায়নি এখনো পর্যন্ত। এখনো মাত্র আসছে, এখনো শুরু হয়নি। শিওর জানি না, আমরা মাত্র আসছে, করবে আর কি। কয়েকদিন পর সবাই আসতে চাইছে, অনেক দিন ছিলাম না। বিশেষ করে 2026 অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের জন্য, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের জয়ী উত্তর কোরিয়া এবং আসরে 5 বার খেলার অভিজ্ঞতা রয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের। সে জায়গায় নিতান্তই শিশু বাংলাদেশের পরিকল্পনাতেই আটকে আছে নারী ফুটবলারদের বিশেষ ক্যাম্প। আপাতত আগামী মাসের শেষের দিকে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে বাফুফে। তবে জাপানে ক্যাম্পসহ অস্ট্রেলিয়া দলের সঙ্গে ম্যাচ খেলার বিষয়টি আলোচনার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে আফিদা রিপারা। তবে বাফুফের এই উদাসীনতায় মূল আসরে নারী খেলোয়াড়দের স্মরণীয় কোনো সাফল্য করতে হোঁচট খাবে কিনা তা তো সময়ই বলে দিবে। শরীফ রওশন, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজপথে কর্মসূচি ঘিরে রাজনৈতিক অনৈক্য, দায়িত্বশীল না হলে বিভাজনের সুযোগ নেবে পরাজিত শক্তি, মত বিশ্লেষকদের। পিয়ার পদ্ধতির একটা দাবি আছে তাদের, কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিয়ার চায় না, সে দেখে পিয়ার হইলে তার সিট কমে যায়। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না, এটাতে মানুষ ভীষণ বিরক্ত। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। সংকটের কিনারায় দেশের চা শিল্প, ধারাবাহিক লোকসানের দাবি বাগান মালিকদের, এখনই নজর না দিলে বড় ক্ষতির শঙ্কা। সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখলের প্রতিযোগিতা, চরে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে নির্বাচনী প্রস্তুতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিশ্বজুড়ে চলমান অস্থিরতায় নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।